হাসিনাকে ফেরতে চিঠির জবাব এখনো দেয়নি ভারত, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে 3 মামলা নিয়ে ফের তদন্তে নেমেছে দুদক। পদ্মা সেতু সহ 8 প্রকল্পের নথি চেয়ে বিভিন্ন সংস্থায় চিঠি। গণহত্যায় জড়িত এবং দুর্নীতিবাজ কারো বিএনপিতে ঠাঁই নাই, জানালেন মির্জা ফখরুল। 17 বছর পর কারামুক্ত আব্দুস সালাম টিন্টু। চাঁদপুরে জাহাজের 7 খুনের ঘটনায় কুল কিনারা পাচ্ছে না পুলিশ, বিচার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। তদন্ত চলছে, জানালেন উপদেষ্টা। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন। পদ্মা সেতু হয়ে ছুটল জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস। কমল দূরত্ব, বাঁচল খরচ। দ্রুত গন্তব্যে পৌঁছায় যাত্রীদের উচ্ছ্বাস। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল। সকাল 6টা থেকে আমরা 10টার আগেই পৌঁছে যাবো ঢাকাতে। আগে যেতে 6-7 ঘন্টা সময় লাগতো, তখন খুব কষ্ট হতো বসে দেখতে, কিন্তু এখন 2.5 ঘন্টা ট্রেনে খুব ভালো লাগতেছে। বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। আরব দেশগুলোতেও সাজ সাজ রব। যুদ্ধ বিগ্রহ কবলিত মুসলিম বিশ্বের জন্য শান্তি কামনা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন এসটিএন টিপার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে তার উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদা পত্র দেওয়া হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। বঞ্চিত অবসরপ্রাপ্ত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এনআই নাহিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা চলছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর চিঠির বিষয়ে তিনি জানান, ভারত থেকে এখনও চিঠির জবাব আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ যা যা প্রয়োজন তা করবে। আমার মনে হয় যে এর চাইতে ক্লিয়ার কাট অ্যান্সার হতে পারে না। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বঞ্চিত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 119 জন সচিব, 41 জন গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন হবেন। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার দুর্নীতির বিচার সরকারের অগ্রাধিকার। চোরতন্ত্র প্রতিষ্ঠায় তার সহযোগীদেরও মুখোশ উন্মোচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা তো অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন। আর আপনার কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে
এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা, সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে। আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজর আছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 8 প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন সংস্থাটি। এছাড়াও 2 সংসদ সদস্যের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ফজলা আদিত্যের প্রতিবেদন। বিগত আওয়ামী সরকার আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে 8 প্রকল্পের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কুরুস্কুল বিশেষ আশ্রয়ন প্রকল্প 2, ব্যবসা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প, মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। উল্লেখিত 8টি প্রকল্পের নামে 21,000 কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনা। এইসব প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর রাজশাহী 5 আসনের সাবেক MP মনসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর 5 কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 2,48,71,151 টাকার স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 19টি ব্যাংক হিসাবে 41,64,82,334 টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী, গণহত্যায় জড়িত এবং দুর্নীতিবাজ কেউ বিএনপিতে ঠাঁই পাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে কম্বল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এজন্য জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি দাঁড় করানো যায় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। নির্দেশ দেওয়া আছে, চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিনতে না হবে। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি তো অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সময় জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান আব্দুস সালাম পিন্টু। রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন ও হত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার আওয়ামী লীগের নেই। আর ভারত অপরাধীদের সঙ্গ দেবে না বলে আশা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফরজানা। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার বেলা 11টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারামুক্ত আব্দুস সালাম পিন্টুকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2008 সালের জানুয়ারিতে গ্রেফতার হন বিএনপি নেতা পিন্টু। পরে আদালতের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি। সরকারের পতনের পর সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে 1 ডিসেম্বর পিন্টুর জামিন মঞ্জুর হয়। পরে এ সংক্রান্ত নথি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে যাচাই বাছাই শেষে পিন্টুকে মুক্তি দেয়া হয়। কারামুক্তির পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আব্দুস সালাম পিন্টু। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আব্দুস সালাম পিন্টু বলেন, আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য কেউ যেন ভুলে না যায়। বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাসিনা কখনোই সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না, কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে আওয়ামী লীগের জনগণের সামনে আসার কোনো অধিকার নেই। যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। ফ্যাসিস্টরা যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে তার দাবি জানান নেতারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদেশে মসজিদে যেমন সুরক্ষিত পরিবেশে ইবাদত পালন করে মুসলমানরা, তেমন অন্য ধর্মের উপাসনালয়গুলো সুরক্ষিত পরিবেশে তাদের ইবাদত পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। সময় তিনি বৈষম্যহীন সমাজ গঠনের কথাও বলেন। দীর্ঘ প্রায় 2 যুগ পর এই মাঠে প্রকাশ্যে সমাবেশ করল জামায়াত। জেলা জামায়াতের আমির জননেতা আব্দুল করিম সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মুমতাজ উদ্দিন অনেকেই। দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। মালিক তার বিনিয়োগের মূল্য পাবে, শ্রমিক তার ঘামের মূল্য ঠিক মতো পাবে। এখনো উদ্ঘাটন হয়নি চাঁদপুরে মেঘনায় সারবাহী জাহাজ আল বাখেরা হতে 7 জনকে হত্যার রহস্য। ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে হরিণা ফেরিঘাটে জাহাজটি থেকে উদ্ধার মরদেহগুলোর মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। এই ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সারা দেশে নৌ চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন তারা। আরো জানাচ্ছেন আপন অপু। চাঁদপুরের মেঘনায় নোঙর করা জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধারের ঘটনায় কাটছে না চাঞ্চল্য। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। ইতোমধ্যে শনাক্ত হয়েছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে উদ্ধার মরদেহগুলোর পরিচয়। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। জানা যায়নি নিহত একজনের নাম। আর আহত হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়।
বৃষ্টি এন্টারপ্রাইজের আরেক জাহাজ মুগনি 3-এর মাস্টার বাচ্চু মিয়া জানান, সার বহনকারী আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছাড়ে। রাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। পরে মালিক পক্ষের নির্দেশে মুগনি 3 জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থলে গিয়ে বাখেরাকে দেখতে পায়। জাহাজে গিয়ে সবাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কল দেয় 999-এ। নৌ পুলিশ জানায়, জাহাজটি থেকে প্রথমে 5 জনের মরদেহ এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। 1 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকায়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। ওনার আঘাতগুলো দেখে প্রত্যেকটা একই সাইডে আঘাত করা, হাতে অন্য কোনো জায়গায় স্পর্শ বা অন্য কোনো কাটা ছিঁড়া নাই, সেটা দেখে মনে হলো এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল 10 তারিখে মেয়েটার বিয়ে দিয়ে সে দিতে পারলো না ঘাতক সন্ত্রাসীর কারণে। আমাদের একটাই দাবি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এদিকে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তার দাবি জানিয়েছেন নৌযান পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চ ঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন নৌ শ্রমিকরা। আগামী 72 ঘন্টা আছে আলটিমেটাম দিলে, আমি আলটিমেটামের মধ্যে খুনিদেরকে দ্রুতগতিতে ধরে এনে আইনের আওতায় যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা 26 তারিখ দিবাগত রাত্রি 12:01 থেকে আদৌ কাজ করবো কি করবো না। পুলিশ জানায়, মাঠে নেমেছে তদন্তকারী দল। দ্রুতই উদ্ঘাটন হবে রহস্য। যেহেতু ওই জাহাজে 8 জন নাবিক ছিলেন এবং এই একজনই মাত্র এখন বেঁচে আছেন, তো আমরা অল্প সময়ের মধ্যে তার সাথে কথা বলতে সক্ষম হব এবং আমরা এই হত্যাকাণ্ডের মোটিভ বের করতে সক্ষম হব, এটা আমরা প্রত্যাশা করছি। চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটনে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে জাহাজের চালক সহ 7 জনকে হত্যার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। চট্টগ্রাম বন্দরকে গতিশীল ও আধুনিক করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এ সময় 3 মাসেও চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা গাড়ির নিলাম না হওয়ায় ক্ষোভ জানান তিনি। একই সঙ্গে আগামী 31 জানুয়ারির মধ্যে নিলাম সম্পন্ন করার নির্দেশ দেন উপদেষ্টা। শুনেছি বিআইডব্লিউটিএ এবং সবকে মিলে একটা ইনকোয়ারি করছে। এই আপনার কথাবার্তার উত্তরটা আমি ইনকোয়ারির আগে বলতে পারবো না। স্পেকুলেটিভ কিছুই বলা যায় না। কী হয়েছে, ডাকাতি হয়েছে না কেউ মার্ডার করেছে, কী হয়েছে, তো এটা ইনভেস্টিগেশন হোক, আপনারা জানতে পারবেন। চট্টগ্রামে এস আলম গ্রুপের 6 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরিত নোটিশে বন্ধের বিষয়টি জানানো হয়। এতে কর্ণফুলীর 2টি স্থানে জড়ো হয়ে বিক্ষোভে নামে শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসব 6 কারখানায় 12,000-এর বেশি কর্মী ছিল। হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। আমাদের যে ফ্যাক্টরিটা বন্ধ করে দিচ্ছে, এই ফ্যাক্টরিটা কিসের জন্য বন্ধ করে দিচ্ছে, কি কারণে বন্ধ করে দিচ্ছে, এটা আমরা জবাব চাই। শুরু হলো ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও যশোর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার বেলা 11:15টার দিকে খুলনা থেকে ঢাকায় পৌঁছে নতুন জাহানাবাদ এক্সপ্রেস। আর 11টার পর ঢাকা থেকে বেনাপোল অভিমুখে ছেড়ে যায় রূপসী বাংলা এক্সপ্রেস। ঢাকা রেলওয়ে স্টেশন আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। পদ্মা সেতু হয়ে কম খরচ ও সময়ে গন্তব্যে যেতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। সহকর্মী নূর ইসলাম রকিকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার 11:15টায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলে।
4.5 ঘন্টায় ঢাকা থেকে বেনাপোলে যাতায়াতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকা থেকে খুলনা রূপসী বাংলার মাধ্যমে খুলনা বেনাপোল যেতে পারবে অনেক যাত্রী। আলহামদুলিল্লাহ খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা আসছি। আগে যেতে 6-7 ঘন্টা সময় লাগতো, তখন খুব কষ্ট হতো বসে দেখতে, কিন্তু এখন 2.5 ঘন্টা ট্রেনে খুব ভালো লাগতেছে। এর আগে ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 11:15টায় ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ভোগান্তিহীন যাত্রায় খুশি যাত্রীরা। খুব ভালো লেগেছে, প্রথম ট্রেনে যাত্রী হতে পারে খুবই খুশি আমরা। বাসের থেকে ট্রেনের ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক ছিল, আর ছেলে মেয়ে নিয়ে যেহেতু আসছি খুবই স্বস্তিরও ছিল। ফার্স্ট এর জন্য জানি না, রিটার্ন ক্লিনও ছিল, সব ওকে ছিল। ট্রেন জার্নিটা বাসের চেয়েও স্মুথ এবং ব্যাপার থেকে সিকিউর। খুবই অল্প সময়ের ভিতরে আমরা চলে আসছি। কমলাপুরে তাদের স্বাগত জানান রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, আর উদ্বোধন করেন রূপসী বাংলা ট্রেনের যাত্রা। বলেন, রেল খাতকে আর ভর্তুকি দেওয়া হবে না, এজন্য ব্যয় কমিয়ে আনার পরামর্শ দেন উপদেষ্টা। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকি আর কত দেওয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। রেলপথ নির্মাণে ভারত সহ আশেপাশের দেশের চেয়ে ব্যয় অনেক বেশি হয়েছে বলেও জানান উপদেষ্টা। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদ সন্ধ্যা। জুলাই আগস্ট গণ আন্দোলন আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পরে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গেল 5 অগস্টে 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আশুলিয়া এলাকায় 5ই আগস্ট তারিখে 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন, একদম টপে যারা আছেন, তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি, ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব। সুতরাং কাউকে আশাহত হওয়ার প্রয়োজন নাই। বড়দিনের শুরুর শেষ মুহূর্তে উদযাপন করা হচ্ছে মিশরের কায়রোতে। আলো দিয়ে সাজানো হয়েছে নানান স্থাপনা। এখনও দোকানপাটে ক্রেতারা জমাচ্ছেন ভিড়। অন্যান্য মুসলিম দেশে বিশৃঙ্খলার প্রভাব পড়েছে জনমনে, তবে 2025 সাল বয়ে আনবে শান্তি, এমন প্রত্যাশা কায়রোবাসীর। আরবিত আফসারের রিপোর্ট। ঝিলমিলি হলুদ আলো দিয়ে সাজানো হয়েছে ভবন। দেখতে রাস্তার মাঝে ভিড় জমাচ্ছে কায়রোবাসী। আশেপাশের দোকানগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়। লাগানো হয়েছে সান্টা ক্লজের বিশাল পুতুল। পাশাপাশি রয়েছে বড়দিনের নানা সরঞ্জাম। পশ্চিমা বিশ্বের মতোই মিশরে চলছে বড়দিনের আয়োজন। শেষ মুহূর্তে দোকানপাটে জমে উঠেছে বেচাকেনা। বড়দিনের নানা জিনিসপাতি কিনতে ভিড় করছেন ক্রেতারা। শিশুদের মধ্যে কৌতূহল কাজ করছে সবচেয়ে বেশি। সবকিছু হাতে করে বাসায় নিয়ে গেলে যেন মনে আসবে অন্যরকম শান্তি। বড়দিন উপলক্ষে সাজগুলো অনেক সুন্দর হয়েছে। মিশরীয় হিসেবে এই অনুভূতি একেবারেই অন্যরকম। আমরা বড়দিন উদযাপন খুবই পছন্দ করি। এবছর রাস্তাঘাট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। শিশুদের সঙ্গে উৎসবের আমেজ কাজ করছে বয়স্কদের মাঝে। পরিবার নিয়ে ফটো তুলতে ব্যস্ত তারা।
মুসলিম বিশ্বে যুদ্ধের প্রভাব পড়েছে মিশরের জনমনে, এমনটি মনে করছেন অনেকেই। বড়দিন উদযাপন কিছুটা হলেও ভুলিয়ে দেয় সেই ক্ষত। কোনো মুসলিম দেশেই আর শৃঙ্খলা নেই। আমরা চাই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক। আশেপাশের পরিস্থিতি বিশৃঙ্খল হলে তা সবাইকেই প্রভাবিত করে। অন্যান্য মুসলিম দেশের তুলনায় মিশরে বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি কায়রোবাসী। সৃষ্টিকর্তার ইচ্ছায় 2025 সাল অনেক ভালো হবে বলে আশা রাখছি। অন্যান্য মুসলিম দেশের তুলনায় আমরা অনেক শান্তিতে আছি। 2024 সাল ধোঁয়াশার মধ্য দিয়ে গেলেও 2025 সালে মুসলিম বিশ্বের জন্য বয়ে আনবে শান্তি। এ আশায় বড়দিন শুরু হওয়ার শেষ দিনটি উদযাপন করছে মিশরবাসী। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।